The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. ইউনূস সেই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে এবং 3-4 বছরের বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে, এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে। তারা দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব, আর হত্যাকারীদের বিচারও করবো। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। কাজে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত, এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? There was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. কি ঘটতে চলেছে আগামী দিনে বাংলাদেশে? হাসিনা কি ফিরছেন? এমনই কি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে? আসুন এই নিয়ে একটি আলোচনা প্রবীণ অভিজ্ঞ সাংবাদিক শ্যামলেন্দু মিত্রের সঙ্গে। হ্যালো হ্যালো শ্যামলেন্দু বাবু, নমস্কার। দিগদর্শন থেকে সুজিত বলছিলাম। ও নমস্কার নমস্কার, বলুন। আচ্ছা, আজ 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? কারেক্ট। তো আমরা তো ভুলিনি, যদিও 21শে ফেব্রুয়ারির অবদান পশ্চিমবাংলার নয়, ইস্ট বেঙ্গলের, এরকমই একটা কথা বলা হয়। সে প্রসঙ্গে পরে আসছি। আপনি বলুন যে এই 2024-এর যে নতুন রাজনৈতিক পরিস্থিতি উদ্ভূত হয়েছে বাংলাদেশে, সেই প্রেক্ষিতে এবারকার ভাষা দিবস বাংলাদেশে কি প্রতিক্রিয়া ফেলছে? দেখুন, এই যে আপনি বললেন যে কয়েক মাস আগে যে গোলমালটা ওখানে হয়েছিল, একটা নির্বাচিত সরকারকে কার্যত উৎখাত করা এবং প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করা হলো, এবং তারপরে ওখানে যে নানা ধরনের সমস্যা, কার্যত হত্যালীলা হয়েছে, ধ্বংসাত্মক কাজ হয়েছে, আইন ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, হয়ে ওখানে একটা উপদেষ্টা কমিটি হয়েছে, অদ্ভুত একটা উপদেষ্টা কমিটি। সেই উপদেষ্টা কমিটি থেকেও আবার লোকজন ছেড়ে দিচ্ছে। এবং প্রথম দিকটায় মনে হয়েছিল যে তাহলে কি বাংলাদেশে সত্যি একটা ধ্বংসাত্মক বিপ্লব হয়ে গেল এবং আওয়ামী লীগ কি একদম উবে গেল। কিন্তু না, গত কয়েকদিনের
জাস্ট এক মাসের লাস্ট এক মাসে ওখানে কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবারে মুখ খুলতে শুরু করেছে, রাস্তায় নেমেছে এবং আওয়ামী লীগ রীতিমতো ওখানে মিছিল করছে এবং এবং সব থেকে বড় জিনিস হচ্ছে হাসিনা একটা বিরাট ইন্টারভিউ দিয়েছে অনলাইনে, তাতে বলেছে আমি আসছি এবং সকলেই আপনারা ঠিকঠাক থাকুন এবং যারা এই কাণ্ড করছে তাদের প্রত্যেকের বিচার হবে, এমনকি ইউনূস তারও বিচার হবে। এর ভেতরে কালকে অথবা এটা মানে না সেই একদিনের ভেতরেই ওখানকার যিনি সেনা প্রধান তিনি একটা বিবৃতি দিয়েছেন, মানে তিনি প্রেসকে বলেছেন, ভিডিওতে দেখলাম, তাতে উনি বলেছেন যে এইভাবে দেশটা চলতে পারে না এবং এই গভর্নমেন্ট যেটা একটা তদারকি একটা চলছে এরা সবাই পদত্যাগ করুক আর হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, আমরা এই ব্যাপারে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছি। একটা দারুণ কথা বলেছেন তিনি এবং এটা আপনি জানবেন যে এই যে 21শে ফেব্রুয়ারি, আজকে 21শে ফেব্রুয়ারির প্রাককালে এই কথাটা যে বলেছে এবং আমার যেটা মনে হচ্ছে 21শে ফেব্রুয়ারি আজকে বাংলাদেশে যথেষ্ট গুরুত্বের সঙ্গেই এটা পালন করা হবে। হ্যাঁ, এবং সেনাবাহিনী এইটাকে কোনো বাধা দেবে না। আপনি জানেন যে বাংলাদেশ একটা রাষ্ট্র, ওখানে তো রাজ্য নেই, ওখানে রাজ্য কোনো নেই, ওখানে তারপরে কোনো মুখ্যমন্ত্রী নেই, গোটাটাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সেনা। এবং মানে পূর্ব পাকিস্তান যখন ছিল তখন থেকেই সেনাদের যে আধিপত্য ছিল, এখনো সেনাদের আধিপত্য, তখন পাক সেনা ছিল, এখন বাঙালি সেনা ওখানে। এবং সেনা প্রধান যিনি, আমার যেটা এখন মনে হচ্ছে সেনারাই এই যে ওখানে যখন হাসিনার বাড়ি আক্রমণ করলো তখন কিন্তু যদি সেনাবাহিনী সরাসরি এটাকে চ্যালেঞ্জ করতো তাহলে রক্তক্ষয়ী হতো এবং প্রচুর মানুষ মারা যেত এবং সেটা হাসিনাও চায়নি, যার জন্য হাসিনাকে ওখান থেকে নিরাপদে সরিয়ে দিয়ে ওখানে ভারতে পাঠানোর ব্যবস্থা সেটা সেনাবাহিনী করেছে এবং ভারত সরকার সেটাকে সাহায্য করেছে, মদত দিয়েছে এবং ভারতের আশ্রয়ে তিনি আছেন। এবং এই যে আজকে 21শে ফেব্রুয়ারি যে কথা আপনি শুনলেন আলোচনা হয়েছে, 21শে ফেব্রুয়ারি কিন্তু যা কিছু এবং বাংলা নিয়ে যা গোটা পৃথিবীতে বাংলা বাঙালি বলা হয় সেটা কিন্তু সমস্ত অবদান কিন্তু বাংলাদেশের, এটা অস্বীকার করার কিছু নেই। এবং বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলা নামে একটা রাষ্ট্র হয়েছে, সেটা মুজিবুর রহমানের জন্যই হয়েছে। এবং মুজিবুর রহমান কি করেছে না করেছে, তার পরিবার কি করেছে, এটা অ্যানাদার কোশ্চেন। কিন্তু একটা দেশকে একটা যে উজ্জীবিত করা, সেই উজ্জীবিত করে, এবং আজকে যে 21শে ফেব্রুয়ারি বাংলা যে ভাষা আন্দোলন হয়েছিল সেটা অনেক আগে হয়েছিল, সেই ভাষা আন্দোলন হয়েছিল এই পাকিস্তানের বিরুদ্ধে। এই তখন তো অখণ্ড পাকিস্তান ছিল, এখন এই যারা ওখানে কার্যত করছে, আমার সঙ্গে আওয়ামী লীগের বা অনেক আমার বন্ধু তিনি চলে গেছেন, সাংবাদিক ফারাজি, তিনি লন্ডনে আছে, তিনি বললেন যে সম্পূর্ণ লুম্পেনদের হাতে চলে গেছে এই উপদেষ্টা মন্ডলী, এটা পুরোটাই একটা ফালতু সাজানো যত, এবং জেল থেকে সমস্ত লুম্পেনদের এবং অপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছে, এটা হতে পারে না। এবং ওখানে প্রেস ক্লাবকে দখল করে নেওয়া হয়েছে, ওখানে জাজেদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং ওখানে কি বলা হচ্ছে যে জাতীয় সঙ্গীত বদলে দেওয়া হবে, রবীন্দ্রনাথ কে, বঙ্কিমচন্দ্র কে, জীবনানন্দ কে, এই সব প্রশ্ন তুলছে। যারা প্রশ্ন তুলছে তারা তো অশিক্ষিত, তাদের কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই, তারা তালিবানি, ইসলামিক তালিবানি। আর ইসলামিক কান্ট্রি তো পৃথিবীতে অনেক আছে, 58টা তো মুসলিম কান্ট্রি, সেখানে তো হচ্ছে না। সেখানে যথেষ্ট যে মহিলারা রাস্তায় বেরোবে না, মহিলারা স্কুল কলেজে যাবে না, মহিলারা গান করবে না, কে বলেছে এটা? তাহলে পৃথিবীর এতগুলো দেশ আছে মুসলিম কান্ট্রি, সেখানে গান বাজনা বিনোদন হয় না, সবই হচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে এইটা আমার মনে হয় আবার নতুন করে একটা জাগ্রত হলো যে আজকের 21শে ফেব্রুয়ারিতে বাংলাদেশের নেতৃত্বে, আজকে 21শে ফেব্রুয়ারি বা ওখানের বাঙালি যারা হিন্দু মুসলমান সকলেই, ওখানকার মুসলিমরা তো অনেক বেশি বাঙালি, অনেক বেশি, তারা আমাদের এখানে যারা মুসলিম তাদের থেকে ওখানে আমি বাংলাদেশ ঢাকা গেছি, অনেক বেশি সংস্কৃতি পরায়ণ এবং বাংলাদেশে মেয়েদের ভেতর যে সংস্কৃতি। এবং আজকে আপনি যে প্রশ্নটা তুললেন সুজিবাবু, আজকে কি এই 21শে ফেব্রুয়ারি পালন হবে? বলছি নিশ্চয়ই হবে এবং অনেক ভালোভাবে এবং অনেক শক্তি নিয়ে আজকে 21শে ফেব্রুয়ারি ওখানে পালন হবে। আমি গত এক সপ্তাহ পর্যায়ে আমি দেখছি, আমি লক্ষ্য করছি বাংলাদেশে কি কি হচ্ছে এবং বাংলাদেশে আওয়ামী লীগ আবার নতুন করে আবার তারা শক্তি সংগ্রহ করেছে।
আমি আপনাকে এ প্রসঙ্গে একটা কথা বলি, যে আপনি যেটা বললেন যে বাংলাদেশে এবারও 21শে ফেব্রুয়ারি পালন হবে। আমাদের দেশে, বিশেষ করে বলবো আমাদের রাজ্যে, বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনও একটা অনুষ্ঠান হতো। এবার নাকি কর্তৃপক্ষ জানিয়েছেন শান্তিনিকেতনের যে ওটা সংস্কারের কাজ চলছে, তাই জন্য ওখানে আর এবার কোনো অনুষ্ঠান হচ্ছে না। ইন্দিরা গান্ধীর স্মরণে যে একটা ছোট্ট বাড়ি রয়েছে, ওইখানে এই অনুষ্ঠানটা হবে। তো বিশ্বভারতী এই অনুষ্ঠানটা যেভাবে করতো, এটা থেকে হঠাৎ তাহলে পিছিয়ে গেল কেন আমাদের বাংলায়? না, পিছিয়ে পিছিয়ে যাই না। এখন শুনুন, বাংলাদেশে একটা তো অস্থির অবস্থা, ওখানে তো সেইভাবে নির্বাচিত সরকার নেই, এবং প্রেজেন্টলি ভারতের সঙ্গে এই যে যারা ওখানে সরকারটা চালাচ্ছে বলে দাবি করছে, তো তাদের সাথে তো সম্পর্ক ভারতের এখন সুসম্পর্ক নেই। খারাপ আমি বলছি না, সুসম্পর্ক নেই। তারা বাংলাদেশে এর সঙ্গে বাণিজ্য ব্যাপারে, এই যে কলকাতা বইমেলা, বাংলাদেশের এত স্টল আছে, তারা আসেনি। এবং এই যে জিনিসটা হচ্ছে, ভারত থেকে বইয়ের স্টল ওদের বাংলাদেশের বইমেলাতে অনেকদিন ধরেই নিষিদ্ধ করে, ওদের যেতে দেয় না। কিন্তু ভারতে যে সমস্ত ব্যবসা বাণিজ্য, বই, সংস্কৃতি, সেখানে কিন্তু অবাধ ছিল বাংলাদেশের স্টল। এইবার বিশ্বভারতীতে যেটা হচ্ছে, বিষয় অনেক কারণ হতে পারে, যেটা বলেছে সেটাও সত্য হতে পারে, অথবা নানাভাবে এড়িয়ে যাচ্ছে সেটাও হতে পারে। যাই হোক, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে বাংলাদেশের বাঙালিদের যে চেতনা, সেই চেতনাটাকে নষ্ট করে দেওয়ার জন্য একটা তালিবানি কিছু লোক, তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ হতে পারেনি। ওখানে হিন্দুরা তো আওয়ামী লীগের পক্ষে, এবং ওখানকার মুসলিম, যারা শিক্ষিত মুসলিম, যারা সংস্কৃতি পরায়ণ মুসলিম, তারা কিন্তু প্রত্যেকেই, এমনকি ওখানে আমি 2-3 দিন আগে কথা হচ্ছিল ঢাকাতে একজনের সাথে, তিনি বিজনেস করেন ইন্ডিয়ার সাথে, তিনি মুসলিম, তিনি আসেন, প্রস্তাবেও আসেন। তিনি বলছেন, দাদা আপনাদের ওখানে কি আমি জমি কিনতে পারবো, জায়গা কিনতে পারবো, বাড়ি করতে পারবো? আমি সমস্ত ফ্যামিলি চলে আসবো এখানে। আমি বললাম, দেখুন, ওয়েট করুন। আমার মনে হয় এই কালো মেঘ কেটে যাবে, এবং ইউনূসের নেতৃত্বে যে সরকারটা চলছে, আমার যেটা ধারণা, এদের সকলকে পদত্যাগ করতে হবে খুব শীঘ্র। এবং 3-4 দিনের ভেতরে কি কি ডেভেলপমেন্ট হয়, আপনি ওখানে সেনাপ্রধান যেটা বলি, আমি সেনাপ্রধানের বক্তব্যকে আমি প্রাধান্য দিচ্ছি। দেশে কিন্তু সেনারা প্রয়োজন হলে ওখানে সেনারাই ক্ষমতা দখল করে নেবে, এই সরকারকে হটিয়ে দিয়ে তাদের অ্যারেস্ট করে ওখানে দখল করে নেবে। এবং আজকে 21শে ফেব্রুয়ারি তার একটা বড় পরীক্ষা হতে চলেছে। ওখানে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়ছে, কাল থেকেই নেমেছে রাস্তায়। অর্থাৎ বিশ্বভারতীতে কি হলো না হলো, এটা আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়ার কথা নয়। আর প্রথম হচ্ছে যে আমাদের দেশে 21শে ফেব্রুয়ারি কিন্তু খুব সেইভাবে পালিত হয় না। এমনকি কলকাতাতেও হয়, যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত এবং ছোট ছোট সংগঠন। কিন্তু ওখানে যেটা আবেগ আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো, সেটা কিন্তু আমাদের কিন্তু হয়নি। এটা ওখানে যে হয়েছে, আমরা বাঙালি বলে বাংলাদেশের বাঙালিদের সঙ্গে একাত্ম। এবং এটাও আপনি সুবিধাও জানবেন, গোটা পৃথিবীতে বাঙালির যে ইজ্জত, বাঙালির যে ঐতিহ্য, সেটা পশ্চিম বাংলার জন্য নয়, বাংলাদেশের জন্য। এবং ঢাকা ইউনিভার্সিটিতেও আমি গেছি। আজকে যারা পৃথিবীতে যারা বাঙালি, যারা মাথা তুলে এবং সম্মানের সঙ্গে আছে, তাদের একটা বড় অংশ কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি ওখানে জগন্নাথ হলেও গেছি। তাই আমার মনে হয় যে বাংলাদেশ আবার ফিরে আসছে তার পুরনো রেটে। জিডিপি একদম মারাত্মক চলে গেছে, এবং বাংলাদেশ যদি মানে এরকম অবস্থা হয়ে যাবে, 1 মাসের ভেতর ওখানে লোকেরা খেতে পাবে না, এই অবস্থা চলছে। সর্বানন্দ বাবু, এখন আপনার কাছে আমাকে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারতের মিডিয়া, সেটা ভারতবর্ষের হোক বা পশ্চিমবঙ্গের হোক, বড় বড় মিডিয়া বিষয়টাকে কিন্তু ওই বাংলাদেশের ঘটনাটাকে সংখ্যালঘু আর সংখ্যাগুরুর সংঘর্ষ, হিন্দু মুসলমানের সংঘর্ষ বলে একটা দেখানোর প্রচেষ্টা কাজ করছে। কিন্তু আমরা যেটুকু খবর পাচ্ছি, সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশে শুধু হিন্দু নয়, সুফি, খ্রিস্টান, বৌদ্ধ এবং যারা সেকুলার পন্থী এবং ওখানে যারা কমিউনিস্ট পার্টি করেন, তাদের ওপরও কিন্তু আক্রমণ নেমে আসছে। কিন্তু আমরা সযত্নে এটাকে হিন্দু মুসলমানের একটা ঘৃণা হিসেবে চালিয়ে দিচ্ছি। এটার পেছনেও তো কি তাহলে একটা রাজনীতি আছে? না আমি ভুল বলছি? না, ওখানে কিন্তু হিন্দু মুসলমান কিছু হয়নি। ওখানে
দেখুন, একটা অনেকদিন ধরেই একটা এই যে দ্বিজাতি তত্ত্ব দিয়ে যে ভাগ হয়েছিল, ওখানে এটা ঠিকই যে আওয়ামী লীগের আগে যেসব সরকারগুলো ছিল সেই সব সরকারগুলো একটু ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ছিল, এবং এরশাদ সে তো সেনাবাহিনী থেকে এসে ক্ষমতা দখল করেছিল। এই যে তারা এই ইসলামের এরশাদের টাইমেই রাষ্ট্রটা ওটাকে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র। আমি ঢাকা গিয়ে দেখেছি ওখানে সরকারি অনুষ্ঠান শুরু হওয়ার আগে একজন মৌলবী কোরআন পাঠ করলো, কোরআনের কিছুটা অংশ পাঠ। কিন্তু সেটা থেকে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওখানে যারা এই ছাত্ররা যে আন্দোলনের মাধ্যমে যেটা করলো, এটা সম্পূর্ণ একটা তালিবানি, এটাতে হিন্দু মুসলমান একেবারেই হয়নি। যদি এখানকার ভারতের মিডিয়ারা এইভাবে ফোকাস করতে থাকে, ফোকাস করেছে, যদি করে, আমি বলছি না সেটা কিন্তু সম্পূর্ণ ভুল, সেটা তথ্যগতভাবে ভুল। সেটা ওখানে যেটা ওরা করেছে, ওরা কিন্তু হিন্দু, ওখানে তো যত মিডিয়া আছে সমস্ত মিডিয়ার মালিকরা তো এবং সাংবাদিকদের তো বিরাট অংশ 90% হচ্ছে ওখানে মুসলিম। তো এমনকি ওখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা চালাচ্ছে, ওখানে যা প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব যারা চালাচ্ছে, তা তো মুসলিম, কিন্তু তাদের উপর তো অত্যাচার হয়েছে। তাদের ওখানে যারা জাজ, ওখানে যারা বিভিন্ন পদে, এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানে প্রোডাকশন, হ্যাঁ ওখানে ভারতের অনেক কলকারখানা আছে, ব্যবসা আছে, পৃথিবীর অন্যান্য দেশের ব্যবসা আছে, কিন্তু প্রত্যেকের ওপর ওখানে কিন্তু তারা খরগোশ। ওরা যেটা এই যে ছাত্র, এবং একটা খবর কালকে বেরিয়েছে যে ইউনূসের এটা পরিকল্পিত, এবং এই পরিকল্পনার পেছনে বাইডেন এবং বাইডেনের ছেলে ছিল, এবং ওরা ওখানে নানাভাবে অর্থ যোগান দিয়ে ওরা বিএনপিকে ওখানে ক্ষমতায় আনার চেষ্টা করেছিল লাস্ট ইলেকশনে, সেটা পারেনি। তারপরে ওরা এবং ইউনূস এই যে ছাত্রলীগের যেগুলো নেতা, এদের বলেছিল যে তোমরা এখানেতে এই আগুন ধরিয়ে দাও, এই করে দাও বুঝিয়ে একে, এবং অ্যাকচুয়ালি ওকে তো মার্ডার করে দেওয়ার চেষ্টা হয়েছিল হাসিনাকে। সেইটা কিন্তু সেনাবাহিনী সেইখানটা বুদ্ধিমানের কাজ করে যে বাঁচিয়ে দিয়েছে। এবং এইখানে ইউনূস যেটা মিডিয়াতে বেরিয়েছে, ইউনূস কিন্তু প্রতিবাদ করেনি। ইউনূস বলেছে যে তোমাদের আমেরিকাতে পড়াশোনার ব্যবস্থা করে দেবো, চাকরির ব্যবস্থা করে দেবো, ওখানে থাকার ব্যবস্থা করে দেবো, তোমরা এই গভর্নমেন্টটাকে উৎখাত করো। এটা, এবং হাসিনাও বলেছে এটা সম্পূর্ণ পরিকল্পিত। এবং আজকে সেনাবাহিনী যে কথা বলেছে সেটাও কিন্তু কোলাবরেট করছে। সেনাবাহিনী পরিষ্কার বলেছে যে এই সরকারের এই যারা আছে এরা পদত্যাগ করুক, এরা জাতির কলঙ্ক। এরা এখানে কিন্তু হিন্দু মুসলমান আসছে না, ওখানকার হিন্দু যারা প্রতিষ্ঠিত হিন্দু তারা কিন্তু কেউই ওখান থেকে চলে আসছে, তারা ওখানে ব্যবসা করে, অনেক কিছু করে। এবং এই যে গভর্নমেন্টের মধ্যে প্রচুর হিন্দু অফিসার আছে, অনেক হিন্দু লোকজন আছে, ব্যবসা আছে। সৌবাবু, আপনাকে একটু থামাচ্ছি এই জন্য, আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো কিন্তু যদি আমরা প্রতিধ্বনি হিসেবে দেখি তাহলে দেখব যে এই বাংলা ভাষার স্বীকৃতির দাবি যিনি করেছিলেন প্রথম বাংলাদেশ আর কি পূর্ব পাকিস্তানের যে গণপরিষদ, সেখানে দাঁড়িয়ে তার নাম হচ্ছে ধীরেন্দ্র কুমার দত্ত। এই ধীরেন্দ্র কুমার দত্ত কিন্তু দাঁড়িয়ে ওখানে যা বলেছিলেন যে মোটামুটি 6,90,00,000 পাকিস্তানের জনগণের 4,40,00,000 হচ্ছে বাংলাদেশের এই বাঙালি। সুতরাং কেন বাংলা ভাষা উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হবে না, এই ধীরেন্দ্রনাথ দত্তকে কিন্তু ইতিহাস থেকে বর্জন করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কথা আপনাকে আমি বলতে চাই, যেটা কোনো মিডিয়া বলছে না, কোনো সাংবাদিক বলছে না, সেটা হচ্ছে বাংলাদেশের গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা নেতা, কৃষক নেতা মৌলানা ভাসানী, তিনি চীনের কমিউনিস্ট পার্টির আদর্শকে কিছুটা প্রভাবিত ছিলেন, তাকে কিন্তু কেউ উল্লেখ করছে না। অথচ সাংবাদিক ফয়েজ আহমদ, এখন তিনি মারা গেছেন, তার একটা বই মধ্যরাতের অশ্বারোহী, সেই বইতে তিনি লিখে গেছেন যে মৌলানা ভাসানী যদি ওই স্বাধীনতা সংগ্রামের সময় ভারতে যাওয়ার সিদ্ধান্ত না নিতেন তবে হয়তো মুক্তিযুদ্ধের ইতিহাসটা অন্যভাবে রচিত হতো। এবং
এমন কথাও বলা গেছে যে সেই সময় সিপিআইএম এর নেতা হরেকৃষ্ণ কোঙার 1971-এ তিনিও কিন্তু বলেছেন যে মৌলানা ভাসানীকে কলকাতাতে নজরবন্দি করে রেখে দেওয়া হয়েছিল। তা কেন না তার গায়ে একটা চীনপন্থী ছাপ ছিল এবং এখানেও তখন নকশাল আন্দোলন একটা ভয়ঙ্কর চেহারার মধ্যে ছিল। সুতরাং এই মৌলানা ভাসানীর যে অবদান স্বাধীনতা সংগ্রামের কৃষক শ্রমিকদের মধ্যে, সেই ব্যাপারটাকে সরিয়ে রেখে মুজিবুর রহমানকে প্রেজেন্ট করার একটা যে জায়গা, তার মধ্যে ভারতেরও ভূমিকা ছিল, এরকম কথা বলে থাকেন বাংলাদেশের সাংবাদিকরা। আপনি কি বলবেন? দেখুন, মৌলানা ভাসানীর যে অবদান ছিল এটা গোটা পৃথিবীর যারা শিক্ষিত সংস্কৃতিপরায়ণ মানুষ তারা বাংলাদেশের ইতিহাস বা ভারতের ইতিহাসে কিন্তু এটা উল্লেখ আছে। কিন্তু হ্যাঁ, কোন মিডিয়া আজকাল কিন্তু ভাসানী আপনি সবসময় মিডিয়া কিছু করছেন, আরে মিডিয়া করবে না, ছেড়ে দিন না। আমরাও তো মিডিয়ার একটা অংশ। এখন তো কর্পোরেট মিডিয়া আজকে এক সময় ভারতের স্বাধীনতার সময়ে যে মিশন ছিল সেটা তো নেই এখন। ওটা নিয়ে আপনি ভাবলে চলবে না। এখন সাধারণ মানুষ ডিজিটাল মিডিয়ার ওপরই আছে, কোন কাগজ কি লিখলো, কোন টেলিভিশন কি লিখলো, কি বললো, ওটা নিয়ে কিন্তু গোটা পৃথিবী আর চলছে না। এখন ডিজিটাল মিডিয়া চলছে। আপনি বলুন, আপনি একটা টুইট করুন না যে দেখবেন তার কি রিপার্কেশন, এটা ফেসবুকে লিখুন তার কি রিপার্কেশন। প্রশ্ন হচ্ছে মৌলানা ভাসানীর যে সেই হ্যালোটা ছিল, মৌলানা ভাসানী হ্যালো ছিল, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। মৌলানা দেখুন, প্রত্যেক রাজনৈতিক মানুষ তারা কিছু না কিছু ভুল করে। আমাদের দেশে যেমন নেতাজি পৃথিবীর ভবিষ্যৎ শক্তিকে নিয়ে এখানে স্বাধীনতার জন্য চেষ্টা করেছিল। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনার সঙ্গে আগেও কথা হয়েছে, সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত হয়নি। এখানে দেশে থেকেই তার দেশের মানুষকে একত্রিত করেই এখানে আজ নেতাজি যদি দেশের মধ্যে যদি ঘুরতেন, কোনায় কোনায় যদি ঘুরতেন, তাহলে কিন্তু জওয়াহরলাল নেহরুরা, এমনকি গান্ধীজির থেকেও বড় নেতা, এখনো বড় নেতা নেতাজি, এখন এই নিয়ে কোনো দ্বিমত নেই। তাহলে মৌলানা ভাসানীর ক্ষেত্রে একই ঘটনা বলছেন? হ্যাঁ, মৌলানা ভাসানী কেন ওখান থেকে ভারতে আসবেন? আর ওই সবচেয়ে মারাত্মক দেখুন, 16ই ডিসেম্বর যেদিনকে বাংলাদেশ বিজয় লাভ করলো, 16 ডিসেম্বর, সেদিনকে কিন্তু দেরাদুনে গৃহবন্দী হিসেবে ছিলেন মৌলানা ভাসানী। মুজিবুর রহমান কিন্তু তাকে ছাড়িয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগই তখন নেয়নি, কারণ সেরকম কোনো খবর কিন্তু আমাদের কাছে প্রামাণ্য তথ্য নেই। তো রাজনীতি মানে তো কূটনীতি, এবং সেখানে যতই বলুক যে আমার দল আমার দেশের জন্য করছি, কিন্তু সেখানে একটা আমিত্ব, একটা বড় আমি ছোট আমি, এখানে কিন্তু একটা ছোট আমিও কাজ করে যে আমি দেশের নেতৃত্ব দেবো না আরেকজন দেশের নেতৃত্ব দেবে। এইটা কিন্তু আমাদের ভেতরে একটা অর্গাজম, আমাদের শরীরের ভেতরে যে অর্গাজমটা আছে সেই অর্গাজমটা তো আমাদের চালিত করে। সেই চালিত করার ভেতরে মৌলানা ভাসানী ভুল করেছিল কি মৌলানা ভাসানী ট্র্যাপে পড়েছিল, এসব অনেক গবেষণা হয়েছে, অতীতেও হয়েছে এসব গবেষণা। এবার মুজিবুর রহমানের উত্থান এবং মুজিবুর রহমান পুরোটা ধরে নেওয়া, মুজিবুর রহমানকে পাকিস্তানে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে রাখা, তারপরে সেখানে ভারত ওখানে মদদ দিয়েছে সমস্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাসানী ঠিক করেছিল কি বেঠিক করেছিল, কিন্তু ভাসানী নেতৃত্ব দিতে পারেনি বা নেতৃত্বে আসতে পারেনি গোটা বাংলাদেশের যে মানুষকে, হিন্দু মুসলমান নির্বিশেষে যে মানুষ যারা উর্দু স্পিকিং এর বাইরে বাংলা ভাষাভাষী, এই যে হিন্দু এবং এই যে আমাদের এখানে যারা মুসলিম আছে, তারা কিন্তু তাদের ভেতরে দুটো ভাগ, একটা তো শিয়া সুন্নি আছে, ওটা ছেড়ে দিলাম, এর ভেতরে ভাষাভাষী অনেক বাঙালি মুসলিম আছে যারা কিন্তু তারা ইসলামী মেনে চলে, তারা নামাজ পড়ে, সবই আছে, কিন্তু তারা কিন্তু অত্যন্ত বাঙালি। আবার এরকম কলকাতা শহরেও মানুষ আছে, জেলাতে আছে, তারা কিন্তু বাঙালি বলে নিজেদের ভাবতেও পারে না অনেক সময়। তারা খানিকটা পাকিস্তানপন্থী, তারা এখানে খেলা হলে পাকিস্তানের সাপোর্ট করে, এটা অদ্ভুত জিনিস আছে। এমনি বাংলাদেশে মৌলানা ভাসানীর বাংলাদেশের আন্দোলনে থেকে প্রধানমন্ত্রী হতে পারলো কি পারলো না, পারেনি, এটা তো পরিষ্কার।
মুজিবুর রহমান কিন্তু সে তার একটা দেহাতি বাংলার কিন্তু একটা ওখানে ও টান, যেটা একটা বাঙালির একটা ওখানকার টান, সেই টানে উনি কিন্তু ওখানে জনপ্রিয় নেতা হতে পেরেছিলেন। তারপর তাকে যে মারা হলো, এটা তো বিরাট চক্রান্ত, এটা তো গোটা পৃথিবীর চক্রান্ত করে ওকে মারা হয়েছিল, সেই খবর। এবার দাদা শ্যামলবাবু, আপনার কাছে এবার দুটো প্রশ্নে আসছি, কারণ সময় হাতে খুব কম। প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে যে বাংলাদেশে এরকম একটা ভারতের বিরোধিতা অনেকদিন আগে থেকেই রয়েছে, এটা এমন নয় যে হঠাৎ এখন শুরু হলো। বরাবরই তারা কিন্তু পশ্চিমবাংলাকে কোনোদিনই পশ্চিমবাংলা বলেনি, তারা বরাবরই টোটাল ইন্ডিয়া হিসেবেই দেখে এসছে এবং বলো যে আমরা ইন্ডিয়া যাচ্ছি বা ইন্ডিয়া থেকে ঘুরে এলাম। পশ্চিমবাংলা শব্দটা তাদের মুখ দিয়ে বেরোয় না। যাই হোক, সেটা অন্য কথাতে এই যে ঘৃণা, এটা কি আমাদের দিল্লি প্রশাসন আগে টের পেয়েছিল? না হলে 2017-তে আমরা দেখলাম যে হাসিনা যখন দিল্লি বিমানবন্দরে নামলেন তাকে রিসিভ করতে মোদি হাজির হয়েছিলেন। আবার তার কয়েক বছর পর 2022-এ যখন হাসিনা এলেন তখন কিন্তু প্রোটোকল অনুযায়ী বস্ত্র এবং রেল দপ্তরের প্রতিমন্ত্রী গেলেন। তখন বাংলাদেশে এই নিয়ে একটা শোরগোল উঠেছিল যে হাসিনাকে অপমান করলেন, মোদিজি কেন গেলেন না ওখানে। তখন মোদিজির তরফে যারা দায়িত্বে ছিলেন তারা বললেন যে এটা তো প্রোটোকল, এরকমই নিয়ম, বিদেশের থেকে যদি কোনো নেতা আসেন সেটা রাষ্ট্রপতি ভবনের চাতালে তাকে সম্বর্ধনা দেওয়া হবে, তখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এই যদি হয়, আপনি এটাকে কিভাবে দেখছেন? 17 সালে পৌঁছে যাচ্ছেন মোদি বিমানবন্দরে তাকে রিসিভ করতে, আর 22 সালে তিনি গেলেনই না। দেখুন, এগুলো অনেক বিষয় আছে, প্রোটোকল তো আছেই, তার সঙ্গে কিছু ক্ষুদ্র রাজনীতিও যে থাকে না তা নয়। তবে একটা জিনিস, প্রোটোকল কি 4-5 বছরের মধ্যে পাল্টে গেল? না, তা পাল্টাবে না, তা কখনোই পাল্টাবে না। আবার প্রোটোকল ভেঙেও কাজ হয়। আপনার মনে আছে যে মোদি এমন এমন জায়গায় এর আগেতে আপনার এতেও কি সরকার এ কথাটা বলাটাও তো প্রোটোকল বিরোধী। হ্যাঁ, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তিনি লাহোর গেছিলেন, বিরিয়ানি খেতে গিয়েছিলেন না কেন বলা হয়। হ্যাঁ, যাই হোক, এখন প্রশ্নটা যেটা হচ্ছে বাংলাদেশের ভারত সম্পর্কে একটা বৈরিতা যে তৈরি হলো, এটা হয়েছে, এটা অনেক কারণে হয়েছে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের বাঙালিরা, মানে বাংলা ভাষাভাষী মুসলিমরা, তাদের সমস্ত মানুষের এই যে রাজাকার বাহিনী এবং স্বাধীনতা আন্দোলনে তো সব ওখানকার মুসলিমরা তো পার্টিসিপেট করেনি, বরঞ্চ এই স্বাধীনতা আন্দোলনকে লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে। কেন আওয়ামী লীগের সরকার তৈরি হওয়ার পর সেই সরকারের মন্ত্রী সদস্য যারা, তারাও তো বিশ্বাসঘাতকতা করেছিলেন অনেকে। এখন প্রশ্ন হচ্ছে, একটা জিনিস আমার মনে হয়েছে, বারবারই মনে হয়েছে, যে হাসিনা বারবার ক্ষমতায় থেকে যাওয়ার জন্য যা যা কাজকর্ম করেছে, ভোটকে নিয়ন্ত্রণ করেছে, এই সমস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে হাসিনার ভেতরে একটা অহংকার ভাবও কাজ করছিল, লার্জার দ্যান লাইফ বলে একটা ইংরেজি কথা আছে, যে আমি যা নই তার থেকে উপরে, আমি আমেরিকাকে মানি না, আমি ভারতকে মানি না, আমি একটা স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র হয়ে গেছি, আমার জিডিপি বেড়ে গেছে, আমার অতএব কাউকে পাত্তা দেওয়া দরকার নেই। এইটা কিন্তু একটা পদক্ষেপ এবং একটা মনে মনে ভাবনা, এটা কিন্তু, এবং সেটা বহিঃপ্রকাশ হয়। এই জিনিস তো মুজিবুর রহমানের ছিল, না হলে তিনি বাকশাল করবেন কেন? যে একদলীয় শাসন ব্যবস্থা যেটা বাকশাল নামে কুখ্যাত হয়ে আছে বাংলাদেশে, এটা তো মুজিবুর রহমানও করেছিলেন। এটাও তো এক ধরনের স্বৈরতন্ত্রী ঝোঁক ছিল মুজিবুরেরও। দেখুন, এই স্বৈরতন্ত্রের জনক হিটলারকে বলা হয়। স্বৈরতন্ত্র আর গণতন্ত্র, দেখুন, গণতন্ত্রের মাধ্যমেই স্বৈরতন্ত্রের জন্ম হয়, স্বৈরতন্ত্র তো আর প্রথম থেকে আসে না। আর যে সাদ্দাম হোসেনও গণতান্ত্রিক, এবং সাদ্দাম হোসেন ইরাকের জন্য যা করেছিল, মানে একটা মুসলিম রাষ্ট্রকেও সে খানিকটা নিরপেক্ষ চেহারা দিয়েছিল, ওখানকার মেয়েদের যেভাবে স্বাধীনতা দেওয়া হয়েছিল, ভারতের সঙ্গে খুব সম্পর্ক ভালো ছিল,
কিন্তু তারপরও তার মধ্যে একটা স্বৈরতান্ত্রিক একটা ব্যাপার যে আমার বিরোধিতা যে করবে তাকে আমি থাকতে দেবো না, এমনকি তার আত্মীয় স্বজনদেরও কেমিক্যাল বিষ দিয়ে মেরেছে। এইটা একটা অদ্ভুত। ইন্দিরা গান্ধী ভারতবর্ষে এত বড় জনপ্রিয় নেত্রী ছিলেন, তা এশিয়ার মুক্তিযুদ্ধ, কিন্তু তারপরও তিনি কিন্তু মেনে নিতে পারেননি তার বিরোধিতা থেকে। জয়প্রকাশ নারায়ণরা যখন আন্দোলন করতে শুরু করলো এবং এই যে ইমার্জেন্সি যে ডিক্লেয়ার, এটা কিন্তু কংগ্রেসও কোনোদিন সাপোর্ট করতে পারছে না। এটা আজকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এরা যে প্রিয়াঙ্কা গান্ধী, এরা যে এই গান্ধী পরিবারের, কিন্তু এরা কি প্রকাশ্যে বলতে পারছে যে আমার ঠাকুমা এটা অন্যায় করেছিল? আর 3 মিনিট হাতে সময় আছে, এর মধ্যে একটা কথায় চলে আসি বাংলাদেশ প্রসঙ্গে। সেটা হচ্ছে বাংলাদেশের এই যে ভারত বিরোধিতা বা ভারত সম্পর্কে ঘৃণা, এটা আগে থেকে ছিল, কিন্তু এখানেতে বিজেপি সরকার আসার পর এই সংখ্যালঘুদের প্রতি, মুসলিমদের প্রতি যে উটকো পাটকা মন্তব্য হয়েছে বা তার যে ট্রিটমেন্ট গুলো হয়েছে, সেগুলো বাংলাদেশের যারা মুসলিম বা ওখানকার যারা কট্টরপন্থী, তারা এটাকে সুযোগ বুঝে ক্যাশ করে সাধারণ মানুষের মধ্যে বিষ ইনজেকশন করেছে, এটাও বলতে পারি। আবার যেগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে তিস্তা জল চুক্তি, যার জন্য ওখানে খরা দেখা দিচ্ছে, কৃষি উৎপাদনে মার খাচ্ছে। সীমান্তে কিন্তু বলা হচ্ছে যে ভারতের বিএসএফ গুলি চালিয়ে প্রচুর বাংলাদেশিদের মেরে ফেলেছে, যেটা গুলি না চালিয়েও করতে পারত। এবং বাণিজ্য চুক্তি, বিশ্ব ব্যাংকে পাট তৈরির জন্য যে ঋণ দেয়, ভারতকে দেয়, বাংলাদেশকে সেই ঋণ দেয় না, এটা ভারতবর্ষেরই মানে অঙ্গুলি হেলনে হয়েছে। বাংলাদেশের অনেক পাটকলে রহস্যজনকভাবে আগুন লেগে গেছে এবং সেখানে নৌকাডুবি হয়েছে, গুদামে আগুন লেগে গেছে। মানে যেহেতু যেন বাংলাদেশের পাট বিশ্বের বাজারে গিয়ে ভারতের প্রতিদ্বন্দ্বী না হতে পারে, এরকম করা হয়েছে। এইরকমও কিন্তু দাবি এবং অভিযোগ বাংলাদেশের মানুষ করে থাকেন। এগুলোকে কিভাবে আপনি দেখছেন? না, এখন দেখুন, মুশকিলটা হয়ে গেছে কি, ভারত তো বড় রাষ্ট্র এবং এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে হিন্দু। এই যে হিন্দু এবং মুসলিম, এই জিনিসটাতে এমন একটা কন্ট্রাডিকশন এসে গেছে। এটা দ্বিজাতি তত্ত্বতে আপনার ভাগ হয়েছিল এবং ভাগের পর যে এক্সচেঞ্জ অফ পপুলেশন যেটা করার কথা হয়েছিল, সেটাও তো পুরোপুরি হয়নি। এখন এটা ঘটনা সত্য যে যতদিন আপনার ইন্দিরা গান্ধী একভাবে বিদেশ নীতিটা উনি করেছিলেন এবং প্রণব মুখার্জি অ্যাকচুয়ালি বাংলাদেশটা দেখতেন, ট্যাকল করতেন, এবং হাসিনার সাথেও এবং মুজিবুর রহমান এগুলো ট্যাকল করতেন, কিন্তু শেষ পর্যন্ত এবং বিজেপি যে নরেন্দ্র মোদী যে সরকারটা চলছে বা এর আগে আরেকবার চলেছে, এই সরকারটা কিন্তু ঠিক সেইভাবে বিদেশ নীতি ফরম্যাট করা সেটাতে সফল হয়নি। এবং জয়শঙ্কর যে তিনি একটা আমলা ছিলেন, তার হ্যালোটা কিন্তু গোটা পৃথিবীতে সেইভাবে নেই। আর নরেন্দ্র মোদীর হাতে অত সময় নেই বাংলাদেশ নিয়ে প্রতিদিনের যে খবরাখবর, সেটা যে কোনো ভাবেই সে নরেন্দ্র মোদী পায়নি, বা পেলেও ট্যাকেল করতে পারেনি। কেন পারেনি সেটা কথা। এবং এই যে ঘটনা যেটা ঘটেছে, এইটা কিন্তু সম্পূর্ণ পরিকল্পনা আপনার আমেরিকা থেকে হয়েছে এবং বাইডেন সরকার, বাইডেনের ছেলে, এবং এখানে যে বাংলাদেশে যে ওদের যে রাষ্ট্রদূত ছিল তাকে বসিয়ে রেখে সমস্ত জিনিসটা ওরা বিএনপি কে ক্ষমতায় আনা এবং বিএনপি খালেদার ছেলেকে এখানে প্রধানমন্ত্রী করা, এই পরিকল্পনা। এটা আপনি যে প্রশ্নটা করছেন সেটার আমি এক লাইনে উত্তর দিচ্ছি। এই বাংলাদেশ ট্যাকল করার ব্যাপারে ভারতের বিদেশ নীতি ব্যর্থ হয়েছে। আচ্ছা, এটা আপনি বললেন, এটা বেশ আপনি বললেন, আপনার মুখ থেকেই প্রথম শুনলাম। এর আগে কোন সাংবাদিকরা এটা বলতে চাননি, জানি না কোথায় দায়বদ্ধতা আছে। আরে এবার প্রশ্ন থেকে গেল, যেটা শেষ প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে যে ট্রাম্পের সঙ্গে আমাদের মোদিজির একটা নাকি বিরাট বন্ধুত্ব আছে, কিন্তু পরবর্তীকালে এরকম একটা কথা উঠলো যে ভালো নাকি দর কষাকষি করতে পারেন মোদিজি, এরকম কথা উঠলো। আবার তার দুদিন পরেই শুনলাম যে আমার থেকে ভালো দর কষাকষি কেউ করতে পারবে না, আমার থেকে ভালো নেগোসিয়েটার কিছু নেই। এখানেতে ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে, মানে কর বসিয়ে দেওয়া হচ্ছে ভারত থেকে যা যাবে। ভারত খুব চাপের মধ্যে এখন রয়েছে। এত কিছুর পরেও বাংলাদেশ প্রসঙ্গে যে কথা ট্রাম্প বলেছেন, যে সরাসরি ট্রাম্প এর মধ্যে নাক গলাচ্ছে না।
এটার মানে কিন্তু আমাদের এখানকার মিডিয়া প্রচার করে দিল যে পুরো দায়িত্বটাই নাকি মোদিকে দিয়ে দেওয়া হয়েছে, যে তুমি যা ভালো বোঝো করো। কই, আমরা তো সেরকম কোনো প্রমাণ পাইনি যে ট্রাম্প বলেছেন মোদিকে যে যেমন খুশি বাংলাদেশটা তুমি ট্যাকল করো। বরঞ্চ আমাদের তো উল্টে মনে হয়েছে যে এদিকে রাশিয়া, ওদিকে চীন, কারোর সঙ্গেই যাতে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট না হয় এ কথা ভেবেচিন্তেই ট্রাম্প এর মধ্যে মাথা গলাতে চাননি, যে ভালো হোক বা মন্দ হোক এটা ভারতের কাছেই বন্দুকটা থাকুক। আমি অন্তত এইভাবে বিশ্লেষণ করেছি। আপনি একজন অভিজ্ঞ প্রবীণ সাংবাদিক হিসেবে কি বলবেন? আমি কি কিছু ভুল বললাম? যদি কিছু থাকে না, না, আপনি কি বলছেন শুনুন, মিডিয়াতে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে ট্রাম্প এবং মোদি এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো বক্তব্য রাখেননি। আর মিডিয়াতে অনেক খবরই বেরোয় যে খবরগুলো কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকে না, এরকম হয়েছে। গোটা বিশ্বেরও এরকম অনেক খবর বেরোয়। প্রথম হচ্ছে ওই সূত্র বলছে, আরে সূত্র বলতে বললে কি তুমি তোমার মন কর তোমার বক্তব্যটা তুমি সূত্র বলে চালিয়ে দিচ্ছ। এটা মিডিয়াতে, আমি তো দীর্ঘ বছর দুটো বড় মিডিয়াতে কাজ করেছি, এটা নিয়ে অনেক বক্তব্য, এটা বহু বক্তব্য বলতেন না সূত্র বলা যাবে না। তোমার যদি ক্ষমতা থাকে, আস্থা থাকে, তুমি বলো যে অমুক লোক বলেছে, আর নাহলে লিখবে না। এটা অভিক সরকার আনন্দবাজার গ্রুপের যে চিফ এডিটর ছিলেন, উনিও এই একই কথা বলছেন যে দরকার হলে ওই খবর লিখবে না। যে এই যে মিডিয়ার আজকে যে রোল, বিশেষ করে ভারতবর্ষের যে মিডিয়ার রোল, এই রোল কিন্তু খুব একটা ভালো নয়। এবং দেখুন, ভারতের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোকে ভারতের সঙ্গে সুসম্পর্ক যাতে থাকে, অথবা ভারতের এক ধাপ নিচে যেন থাকে, এটা তো ভারত চাইবেই। আবার বাংলাদেশ একটা বড় জনসংখ্যার দেশ, যে দেশের নিজস্ব প্রোডাকশনটা অনেক কম, যদিও এখন ওদের প্রোডাকশন অনেক বেড়েছে। তো এখন সেখানটা একটা বড় মার্কেট, সেই মার্কেট ভারতবর্ষ একটা বড় মার্কেট, যেটা আমেরিকার সঙ্গে যে টাসলটা চলছে, দেখুন টাসল চলবেই। প্রথম কথা হচ্ছে চায়নার সাথেও টাসল চলছে, চাইনিজ জিনিস কম দামে ভারতবর্ষে ঢুকছে। এবং বাংলাদেশের যে গাড়ির ওপর যেটা বলেছে যে 100% ট্যাক্স বসিয়ে দিয়েছে ভারত সরকার, তা সত্ত্বেও কিন্তু বিদেশ থেকে যে গাড়িগুলো আসছে দাম কেন বেশি পড়ছে? 100% ট্যাক্স। তো এইটাকে বাঁচানোর জন্য দেখুন এই ব্যবসায়িক নীতি, এটাই হচ্ছে যে আমি দু ধাপ এগোবো, এক ধাপ পিছুবো। আমরা এতদিন যেটা জেনে আসছিলাম যে রাষ্ট্রপতি হওয়ার পর ট্রাম্পের সঙ্গে দেখা করতেন যাবেন মোদি, যদিও তাকে নেমন্তন্নই করা হয়নি, শপথেও ওটা আলাদা কথা। এরপরে যখন গেলেন, দেখা হলো, তাতে এমন কিছু কথা হলো কি যে আমাদের মোদিজিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ সম্বন্ধে, তোমার যা তুমি নাও। দেখুন, মোদিজিকে দায়িত্ব দিবেন না দিক, প্রথম হচ্ছে এরকম কোনো খবর অফিসিয়ালি বলা হয়নি হোয়াইট হাউস থেকে, বা ভারতের পররাষ্ট্র দপ্তর থেকেও এরকম কোনো খবর বলা হয়নি। ভারত কি করবে এখন? ওয়েট অ্যান্ড সি। ওয়েট তো করতেই হবে। ওখানে শুনুন, এখন ভারতেরও কাজ হচ্ছে, বিদেশেরও কাজ হচ্ছে, বাংলাদেশে হাসিনাকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে ওখানে আওয়ামী লীগের যারা ঘরে ঢুকে গেছে তারা কিন্তু আবার রাস্তায় নেমে গেছে এইটা। এবং এই ওখানকার যারা এই বিএনপির ওখানে তো এই যে ছাত্ররা যে আন্দোলন করছে, এদের তো কোনো অফিসিয়ালি কোনো ওখানে স্বীকৃতি নেই, তারা কোনো রাজনৈতিক দল, যদি একটা রাজনৈতিক দল নাকি তারা করছে। এবং তারাও চাইছে না, তারা একটা অদ্ভুত নীতি নিয়েছে, তারা হাসিনাকেও চাইছে না, আবার এই খালেদা তারা মাঝখান থেকে নেপো মারে দই চালানোর চেষ্টা, সেটা সেনাবাহিনী বুঝে গেছে। আওয়ামী লীগের সমর্থনে মানুষ আবার ঐক্যবদ্ধ হয়ে বলছেন যেটা, কিন্তু ছবি তো আমরা উল্টো দেখছি। 18ই ফেব্রুয়ারি আওয়ামী লীগ হরতাল ডেকেছিল বাংলাদেশে, সেই হরতাল পুরোপুরি ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের সমর্থনে সে হরতাল হয়নি। আপনি কয়েকদিনের যেটা দেখুন, ওখানে কিভাবে মানুষ প্রকাশ্যে রাস্তায় নেমে গেছে, এবং এই রাস্তায় নামাটা এবং হাসিনাকে ওখানে ফেরত নিয়ে আসা, এবং এই গভর্নমেন্টের যারা উপদেষ্টা এদের পদত্যাগ করা, সেনাবাহিনী, শুনুন বাংলাদেশে কিন্তু সেনাবাহিনীর বিরাট ক্ষমতা, এবং বাংলাদেশে যেটা পাকিস্তান যখন ছিল, পূর্ব পাকিস্তান, তাতে ওটা কিন্তু গণতন্ত্রের পাশাপাশি
প্রায় প্রতি বাড়িতেই সেনাবাহিনীতে লোক চাকরি করে। তার ফলে আমরা এটা আমার উপলব্ধি, আমি ওখানে এটা ঘুরে দেখেছি। তো সেইটা ওখানে জানেন সেনাবাহিনীর ব্যারাকে সিনেমা হল আছে, সেই সিনেমা হলে সাধারণ মানুষ সিনেমা দেখতে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে ওখানে কিন্তু এবার যা খেলাটা খেলছে কিন্তু সেনাবাহিনী, এবং সেখানেতে আমার ধারণা যে ভারত এবং আমেরিকা এখানে যথেষ্টই তৎপর হয়ে উঠেছে। এবং দেখুন এই ফেব্রুয়ারি মাসের ভেতরে কি না হয়, বা মার্চ মাসের ভেতর আপনার, এবং আজকের খবরটা এখনো পাইনি যে ওখানে 21শে ফেব্রুয়ারি নিয়ে কোনো গোলমাল হয়েছে কিনা, কিছু হয়েছে কিনা। এই মোটামুটি একটা চিত্র আমি গত 10-12 দিন ধরে স্টাডি করছিলাম। আপনি একটা ভালো কথা বলেছেন, একটা দারুণ কথা বলেছেন আপনি, যে জামাতি এবং বিএনপির দুপক্ষের যে মিলিত শক্তি নিয়ে আওয়ামী লীগ বিরোধী ব্যাপারটা শুরু হয়েছিল, পরবর্তীকালে কিন্তু বিএনপি বুঝেছে যে জামাত তার জন্য আরো বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে, যার জন্য দুপক্ষের একটা ঝামেলা চলছে। মাঝখান থেকে এই নেপোয় মারের দই, এটা নতুন একটা মধ্যপন্থী ওই ছাত্রদের যে গোষ্ঠীটা তৈরি হয়েছে, তারা শুনছি যে তুরস্কের এরদোয়ানের যে একে পার্টি, আর কেজরিওয়ালের আম আদমি পার্টি, আর ইমরান খানের যে পার্টি, যেগুলো হঠাৎ করে যে এদের উত্থান হয়েছে, তার ফর্মুলাটা কি, এগুলো নিয়ে নাকি তারা নাড়াচাড়া করে একটা মধ্যপন্থী দল করতে চায়, যারা না ডানপন্থী না বামপন্থী। এরা কি আগামী দিনে এই বিএনপি বা জামাতের একটা মুখ্য কি বলবো বিরোধী পক্ষ হয়ে একটা শক্তিশালী হওয়ার তৈরির কি সুযোগ আছে? সুযোগ নেই, সেটা চেষ্টা করি। শুনুন, আফগানিস্তান ছোট জায়গা, ওখানে যে জায়গাটার যে অবস্থা, সেখানে আপনার একদিকে চায়না, একদিকে রাশিয়া, এদিকে আমেরিকা আছে। ওখানে একটা টান পোড়ানের মধ্যে, এবং আমেরিকাও ওখান থেকে যে সৈন্য তুলে নিয়ে চলে এলো, এই যে তালিবানদের কিন্তু এন্ট্রি দিল। এখানে এটা হবে না, কারণ এখানে কিন্তু দেশটা অনেক বড়, লোক সংখ্যাও আছে অনেক, পাশাপাশি ভারত আছে। ওখানে একটা এরকম দুর্বল একটা সরকার, যে সরকারটা কার্যত যদি ওরা চেষ্টা করে ছাত্রলীগ, এটা সফল হবে না। এবং ওখানে সেনাবাহিনী অত্যন্ত, আফগানিস্তানে যেটা সম্ভব হয়েছে, আফগানিস্তান সেনা টেনা সেইভাবে কিছু হতো, আমেরিকান সেনা দিয়ে কাজ হতো। আমেরিকান সেনা সঙ্গে তালিবানের চুক্তি হলো, আমেরিকার সেনা উঠে চলে এলো। আমেরিকা দেখলো যে ওখানে আমাদের প্রচুর সৈন্য মরছে আর প্রচুর টাকা খরচা। এই যে ট্রাম্প যে বলেছে যে বিভিন্ন দেশেতে আমরা হস্তক্ষেপ করতে, তার তো কারণ আছে, অর্থনীতি। তো আপনি কত টাকা বাজেট থেকে দেবেন এই সমস্ত, এই যে ভারত এবং বাংলাদেশের ইলেকশনের সময় কত 100 কোটি 200 কোটি টাকা করে নাকি দিয়েছে বলছে, এখন সেটা দিতেও পারে, বিভিন্ন দেশেতে খরচা করে। এর আগেও হয়েছে, পশ্চিমবঙ্গেও হয়েছে এই ধরনের টাকা খরচ বিদেশি রাষ্ট্র করেছে, যেটা আমরা জানি। তো প্রশ্নটা হচ্ছে এখানে কিন্তু এবারে খেলাটা খেলতে শুরু করেছে সেনাবাহিনী, এইটাকে কিন্তু আপনি গুরুত্ব দেবেন, এটা যথেষ্ট গুরুত্ব দেবেন। সেনাবাহিনীর সাহায্যে হাসিনা ওখানে ফিরবে, এবং তার নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, এবং আওয়ামী লীগ রাস্তায় নেমেছে। এবং এই যে ছাত্র যারা বদমাইশি করে এই যে ভাঙচুর করলো, এত খুন করলো, এত করলো, এটাকে কিন্তু ওখানকার সাধারণ মানুষ, হিন্দুরা তো নিচ্ছেই না ভালোভাবে, মুসলিমরাও নিচ্ছে না। মুসলিমরা বলছে তাহলে কি আমরা এই দেশটা থেকে আউট হয়ে যাবো? আমরা যারা ব্যবসা করি, আমরা যারা শিক্ষা জগতে আছি, আমরা যারা সংস্কৃতি, বলছে মেয়েরা গান গাইতে পারবে না, মেয়েরা কেন রাস্তায় বেরোবে, মেয়েরা কেন বাজার করতে আসবে, মেয়েরা কেন ব্যবসা করবে? আর কি ভাজলামি পেয়েছে নাকি এটা? আজকে 2025 সালে যেখানে ইন্টারনেটের যুগ। তাহলে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করবার মুহূর্তে যে যেটা পৌঁছলাম, সেটা হচ্ছে সেনাবাহিনীর পরিচালনায় আবার হাসিনা ফেরত আসছেন বাংলাদেশে, এবং ভারতের সঙ্গে যে বন্ধু রাষ্ট্রের সম্পর্ক ছিল সেইটা আবার আগামী দিনে ফিরে আসতে চলেছে। একদম, এটা আপনি নিশ্চিত। দেখুন, আমি বাংলাদেশের লোক নই, আমরা যে কথা বলি, আমরা কথা বলি তথ্যের ভিত্তিতে। তথ্য এটা বলছে, এবং তথ্য এখন বাংলাদেশের এই ইউনুসকে ডাইরেক্ট সমালোচনা করছে। এটা আজকে লাস্ট 15-20 দিন ধরে বিভিন্ন মিডিয়া, এখন তো দেখুন খবরের কাগজগুলোতে অনেক অসুবিধা আছে, কিন্তু ইলেকট্রনিক চ্যানেলে তো ডিজিটাল মিডিয়াতে তো কোনো অসুবিধা নেই। ডিজিটাল মিডিয়া কোথা থেকে ছাড়ছে না ছাড়ছে, কি করছে কেউ ধরতেই পারবে না। আমি এখানে ঘরে বসে বলছি, আপনি ওখানে আপনার বাড়িতে বসে বলছেন,
যথেষ্ট এটাতেই হয়ে যাবে। না, ধরতে পারবে, ধরতে না পারার ব্যাপার নেই। আপনি যেটা বলতে পারেন যে শিরদাঁড়াটা বিক্রি হয়নি ডিজিটাল মিডিয়ার এখন। আমি বলছি আজকে ওখানে কিন্তু যেটা গোলমাল করলো, এই যে ধানমন্ডির বাড়িটা ভাঙলো, এটা কিন্তু ওখানকার মানুষ কিন্তু এটা মেনে নিতে পারছে না। ওখানে ভাঙছে, সেখানে সাধারণ একজন মহিলা এসে প্রতিবাদ করছে। এই যে জিনিসটা, এটা একটা হাওয়ায় রটিয়ে দেওয়া হয়েছিল যে ওখানে সাধারণ মানুষও মেনে নিয়েছে এই ধ্বংসাত্মক কাজ মানেনি মুজিবুর রহমান। এটা তো মৌলবাদীদের ফর্মুলাই এটা, যে ইতিহাসকে মুছে দাও। হ্যাঁ, এটা ইতিহাসকে মুছে দেওয়ার এটা তো একটা পরিকল্পনা, এটা চিরকালই করে, যেটা তালিবান করেছে, তালিবানি কায়দা। এবং তালিবানি কায়দাকে তো ইসলামিক রাষ্ট্রগুলো তো মানেনি। এবং দেখুন কোন দিন না কোন দিন ওখান থেকে তালিবান হটিয়ে গিয়ে আবার ওখানে কোনো গভর্নমেন্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তা খুব ভালো লাগলো আপনার কাছ থেকে আপনার সুচিন্তিত মতামত পেলাম। এবং বাংলাদেশ সম্বন্ধে যে একটা ধোঁয়াশা তৈরি হয়ে আছে, কারণ যারা ইস্ট বেঙ্গলের লোকই হোক বা এপার বাংলার লোকই হোক, তারা কিন্তু ভাষা সংস্কৃতির জন্য একটা আলাদা আবেগ এবং একটা আলাদা নারীর টান কিন্তু এখনো তারা অনুভব করেন। তারাও চান যে দু বাংলার মধ্যে যেন সংস্কৃতির এই আদান প্রদানটা থেকে বাঙালি জাতীয়তাবাদ বলতে যেটা বোঝায়, সেই বাঙালিয়ানাটা কিন্তু বজায় থাকুক। আপনি যেটা বললেন যে বিশ্বের দরবারে বাংলাকে মর্যাদা দেওয়ার জন্য যদি কেউ করে থাকে, তাহলে বাংলাদেশের মানুষই করেছেন, এ ব্যাপারে অস্বীকার করার উপায় নেই। কিন্তু তার পাশাপাশি এপার বাংলার বাঙালিদের সম্পর্কেও তো একটা কথা, সেটা হচ্ছে যে আসামের বরাকে আন্দোলন হয়েছে 19শে মে, তার আগে মানভূম আন্দোলন হয়ে গেছে আমাদের এখানেতে। এই সব ব্যাপারে কিন্তু বাঙালি উদাসীন থেকে গেছে। সুতরাং বাঙালির যে বাঙালিয়ানার কথা বলছেন, এই বাঙালি প্রেমের কথা যেটা বলছেন, এটা কতদূর দাদা ঠিক? তাহলে তো মানভূমের আন্দোলন হোক বা 19শে মের বরাক আন্দোলনের ভাষা আন্দোলনের কথা হোক, তাহলে তো বাঙালি এপার বাংলার বাঙালি মনে রাখতো। কজন বাঙালি বা কটা মিডিয়ায় বা কটা খবরের কাগজে বা কজন বুদ্ধিজীবী এই নিয়ে কথা বলেন? এটা সুবিধাবাবু, এটা একটা আলাদা দিনে আলাদা বিষয় হবে, আলাদা বিষয় নিশ্চয়ই। হ্যাঁ, ভারতের বাঙালি আর বাংলাদেশের বাঙালি, এটা একটা আলোচনার সুযোগ আছে। আচ্ছা, ঠিক আছে, আজকের মতন অসংখ্য ধন্যবাদ সম্বন্ধদা আপনাকে। হ্যাঁ, নমস্কার নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।